যোগ্য নেতৃত্ব গড়ে ওঠার জন্য যেগুলো দরকার সেটা হচ্ছে আপনার নেতৃত্ব এবং রাজনীতি করার আপনার অপশন দিতে হবে। বিগত দিনে আমরা দেখেছি ১৬ বৎসর তো হচ্ছে গত ১৬ বৎসর তো আমরাও যোগ্য নেতৃত্ব গড়ে ওঠার কোনো স্কোপ ছিল না। কেরানীগঞ্জ হচ্ছে অনেকে বলে থাকে যে সেকেন্ড চায়না। এই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ইত্যাদি। তাহলে এখানে যে টাকা, কাঁচা টাকার গন্ধ, যে ইয়াং মানুষ নতুন নেতৃত্বে আসছে তার তো এখান থেকে তো সেলফ কন্ট্রোল করা, নিজকে কন্ট্রোল করা খুব টাফ। জামায়াতের কথা যদি বলি, শিবিরের কথা যদি বলি, যদি এভাবে নামটা বলা ঠিক না, তারপরে তাদের কিন্তু নেতৃত্বের চেঞ্জ আসতেছে, নেতৃত্বের পরিবর্তন আসতেছে। কিন্তু আনফরচুনেটলি আমরা যে বড় যে ২ টা রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমরা দেখেছি, তারা এখনো পর্যন্ত বয়সের ভারে অনেক সময় ক্লান্ত। তারপরে তারা নেতৃত্বের আসনটাকে ছাড়তে চায় না। ১৯৭১ সাল, ১৯৫২ সাল, ১৯৫৪, ১৯৬৯, ১৯৭০, ১৯৭১ সালে আমাদের এই মুক্তিযুদ্ধে স্বাধীন মুক্তিযুদ্ধে, স্বাধীনতার যুদ্ধে আমাদের যে অবদান, কেরানীগঞ্জের যে অবদান, এটা অনস্বীকার্য। ১৯৭১ সালের পরে আজকের এই ৫৪ স্বাধীনতার ৫৪ বৎসর পরে এসেও আমরা যেই মানের নেতৃত্ব চেয়েছিলাম, সেই মানের নেতৃত্ব কিন্তু আদৌ পাইনি। যে মাত্রায় যেই পরিমাণে উন্নত হওয়ার কথা সেটা কিন্তু হয়নি। বরং আপনি যদি দেখেন অন্যদের, ওই নেতাদের জিডিপি, তাদের নিজস্ব জিডিপি কিন্তু অনেক বেড়ে গেছে। তাদের নিজস্ব পকেটের জিডিপি অনেক বেড়ে গেছে। আমাদের কেরানীগঞ্জ রাজধানীর একেবারে নদীর এই পারে এবং আমরা যতটুকু শুনেছি কেরানীগঞ্জকে ঘিরে রাজধানীর সৃষ্টি। কিন্তু আমরা যদি তাকাই উত্তরাঞ্চলে, ঢাকার দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম, সেই এলাকাগুলোর যে উন্নয়ন এবং পরিকল্পিত, বিশেষ করে উত্তরাঞ্চলে যে উন্নয়ন হয়েছে এবং একটি সুশৃঙ্খল পরিকল্পনা নিয়ে উন্নয়ন হয়েছে, যেখানে একসময় শুধু জমি মানে কৃষিকাজই হতো, বেশি সময় না, এই ৩০-৪০ বছর আগে, ৩০ বছর আগে, সেইখানে আধুনিক শহর। কিন্তু আমাদের কেরানীগঞ্জে এখনো মানুষ আসতে ভয় পায় শহর থেকে। নদীর ওই পার মনে হয় যেমন আমরা পৃথিবীর এমন এক জায়গায় আছি, এটা কোনো ভ্যালুয়েবল জায়গাই না। এই ব্যক্তিদের পিছনে মূলত কারা দায়ী? আপনার কাছে প্রথম জানতে চাই। তবে আমি আসলে ২-১ টা কথা বলে নেই আসলে কেরানীগঞ্জটা কি আসলে। তাহলে বুঝতে এবং কথা বলতে সুবিধা হবে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে দেখেন, আ আপনি পৃথিবীর বিভিন্ন দেশগুলোকে যদি দেখেন, যেমন জাহাঙ্গীর আলম ভাই সিঙ্গাপুরে ছিলেন। সিঙ্গাপুর দিয়েই শুরু করি। দেখেন সিঙ্গাপুর হচ্ছে নদীর পাড়ে। নদীকে কেন্দ্র করে সিঙ্গাপুর সিটি গড়ে উঠেছে। আপনি লন্ডনকে দেখেন, যেহেতু আমি লন্ডনে থাকি, আমান ভাই লন্ডনে থাকেন। থেমস নদীকে কেন্দ্র করে লন্ডনকে সাজানো হয়েছে। জেদ্দাকে দেখেন নদীকে কেন্দ্র করে সিডনি, ক্যানবেরা, নিউ ইয়র্ক সিটি, ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ দিল্লির আজকের যে জৌলুস, শান শৌকত, এটা যমুনা নদীকে কেন্দ্র করে। তদ্রূপ বাংলাদেশের ক্যাপিটালকে কিন্তু এভাবেই চিন্তা করা হয়েছিল সেই ব্রিটিশ পিরিয়ডে, নদীকে কেন্দ্র করে। আমাদের বুড়িয় গঙ্গা নদীকে কেন্দ্র করে এবং নদীর ২ পাশটা ওইভাবেই গড়ে ওঠার কথা ছিল। কিন্তু আনফরচুনেটলি সেটা হয়নি। কেন হয়নি? এর অনেকগুলো কারণ। এই কারণগুলো বললে তাহলে আমাদের নেতৃত্বের যে কারণে আমরা প্রত্যাশিত উন্নতি যেভাবে পাওয়ার কথা ছিল সেভাবে হয়নি। আমরা এই কারণগুলোর কথা মোর অর লেস সবাই জানি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট দুর্নীতির কথা তো আসবেই, ভূমিদস্যুতার কথা আসবেই, চাঁদাবাজির কথাগুলো আসবেই, এগুলোকে অস্বীকার করার সুযোগ নাই। মাদক বাণিজ্যের কথা আসবেই। মাদকের কথা তো এমন যে আপনি যদি এয়ারপোর্টে উঠে যদি বলেন যে কোন রাতে যাবেন? মানে আমি আমার ইউনিয়নের কথা যদি বলি, সবাই চিনে যে ঠিক আছে, ড্রাইভারকে বলতে হবে না যে ভাই কোনটা কিভাবে যাবেন, ডানে যাবেন, বামে যাবেন, কোন রাস্তায় যাবেন, কি কোন এক্সপ্রেসওয়েতে উঠবেন, কিচ্ছু বলতে হবে না। আপনি শুধু বলবেন যে, "I want to go to কোনটা, আমি কোনটাতে যেতে চাই।" দে আ তারা নিয়ে আসবে। তার মানে হচ্ছে কোনটা আ পরিচিতি লাভ করেছে। কিসের জন্য পরিচিতি লাভ করেছে? এটা কিন্তু ভালো কোনো সুনাম, সৌন্দর্যের জন্য পরিচিতি লাভ করেনি। পেয়েছে কিসের জন্য? মাদকের জন্য। তো মাদক এমন ব্যাপার। আ তারপর হচ্ছে মামলা বাণিজ্য তো আছেই। বদলি বাণিজ্য, থ্রেট দেয়া, এক নেতা আরেক নেতার পাঞ্জাবি ছিঁড়ে ফেলা। এই ঘটনাগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন দিনে দেখছি। আমরা দেখছি না রাস্তার উপরে দাঁড়িয়ে এক গ্রুপের নেতৃবৃন্দ আরেক গ্রুপের বাড়িতে গিয়ে হামলা, বাড়িকে দেয়া। এক গ্রুপের নেতা আরেক নেতাকে এলাকায় যেতে দেয় না, এলাকা ছাড়া করে দেওয়া। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো এভাবেই গড়ে উঠেছে। এবং সবচাইতে আরেকটা দুর্ভাগ্যজনক হলো যে বিষয়টা সেটা হচ্ছে ধরেন শিক্ষার নিম্ন হার। শিক্ষার কিন্তু
আ খুবই এই কেরানীগঞ্জ অথচ আমাদের এই বুড়িগঙ্গা, আমাদের এই কেরানীগঞ্জে কে কেন্দ্র করে ঢাকা ইউনিভার্সিটি তৈরি হওয়া। কিন্তু আমি ছোট্ট আমার একটা উদাহরণ যদি দেই। আমি যখন নটরডেম কলেজে ছিলাম, আমি যখন বলতাম যে আমার বাড়ি কেরানীগঞ্জে, অনেকেই ইভেন আমার ম্যাডাম আমাকে জিজ্ঞেস করছে, "আসলে তুমি সত্যি বলতেছো?" আমি বললাম, "না, আমি সত্য বলতেছি। আমি নটরডেমে আমি আমার বাড়ি কেরানীগঞ্জে, জিঞ্জিরা।" আ যখন এগুলো বলা হতো। যখন ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম তখনও ঠিক একই অবস্থা। বিশ্বাস করতে চায় না। তার মানে আমাদের নেতৃত্বে। অথচ আপনি আমান ভাই যেটা দিয়ে শুরু করেছেন, আপনি দেখেন ১৯৭১ সাল, ১৯৫২ সাল, ১৯৫৪, ১৯৬৯, ১৯৭০, ১৯৭১ সালে আমাদের এই মুক্তিযুদ্ধে স্বাধীন আ মুক্তিযুদ্ধে, স্বাধীনতার যুদ্ধে আমাদের যে অবদান, কেরানীগঞ্জের যে অবদান, এটা অনস্বীকার্য। এবং এই কেরানীগঞ্জকে কেন্দ্র করেই মুক্তিযুদ্ধ পরিচালনার টিম গঠন হয়েছে, পরিচালনা করা হবে কিভাবে ইত্যাদি, ইত্যাদি। কিন্তু আনফরচুনেটলি এই ১৯৭১ সালের পরে আজকের এই ৫৪ বছর স্বাধীনতার ৫৪ বছর পরে এসেও আমরা যেই মানের নেতৃত্ব চেয়েছিলাম সেই মানের নেতৃত্ব কিন্তু আদৌ পাইনি। অ্যাজ এ রিজাল্ট অফ দিস যেটা হচ্ছে আমরা প্রতি পদে প্রতিনিয়ত আমরা মনে হয় প্রতারিতই হয়েছি। আপনি বিগত দিনে নেতৃবৃন্দদেরকে আমরা দেখেছি, যখন নেতৃবৃন্দ ইলেকশন আসে, ইলেকশন আসলে মহিলাদের কাছে গিয়ে আপনার কি সমস্যা খালাম্মা? এই সমস্যার সমাধান হয়ে যাবে, সব মুশকিল আহসান, সব ঠিক হয়ে যাবে। কিন্তু নির্বাচনের পরে ওই নেতৃত্বের খুঁজে পাওয়া যায় না। ওই নেতৃত্ব হয়নি। যেমন আপনি একটা কথা বলেছেন। হ্যাঁ, কেরানীগঞ্জের কম বেশি একেবারে উন্নতি হয় নাই এটা বললে আবার ঠিক হবে না। যে মাত্রায় যেই পরিমাণে উন্নতি হওয়ার কথা, উন্নত হওয়ার কথা সেটা কিন্তু হয়নি। বরং আপনি যদি দেখেন অন্যদের ওই নেতাদের জিডিপি তাদের নিজস্ব জিডিপি কিন্তু অনেক বেড়ে গেছে। তাদের নিজস্ব পকেটের জিডিপি অনেক বেড়ে গেছে। আপনি যেটা বলেছেন যাদের টিনের ঘর ছিল তাদের অনেকগুলো ফ্ল্যাট হয়ে গেছে। ৩০-৩২ টা ফ্ল্যাট হইছে। ঠিক আছে? ইত্যাদি। এগুলো এখন এই যে এই কারণগুলো কিসের জন্য আসলে? এটাই হচ্ছে আমার কাছে মূলত জানতে চাওয়া হচ্ছে দেখেন, এর অন্যতম কারণ আমি যদি এভাবে বলি, আ অ্যা যদি আমি এভাবে যদি বলি, ১ম কথাটা হচ্ছে যে আমাদের একটা সেলফ কন্ট্রোল যে থাকা দরকার ছিল। সেই সেলফ কন্ট্রোল নেই। আমরা তো আসলে হঠাৎ করে ওই যে আম আঙ্গুল ফুলে কলা গাছ যেটা আমরা জেনে থাকি। আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। আমার সামনে নগদ কাঁচা টাকার গন্ধ, কাঁচা টাকার হাতছানি। এক্ষেত্রে কিন্তু নিজকে কন্ট্রোল করা খুব সাংঘাতিক। আপনি কেরানীগঞ্জ কেন নয়? কারণ কেরানীগঞ্জ তো বিজনেস হাব। কেরানীগঞ্জ হচ্ছে আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রি। কেরানীগঞ্জ হচ্ছে বাংলাদেশের এমন কোন পণ্য সামগ্রী হয় না কেরানীগঞ্জে তৈরি হয় না, উৎপাদিত হয় না। একটা শিল্পাঞ্চল এবং কেরানীগঞ্জকে কেন্দ্র করে এখন নতুন শিল্পাঞ্চল তৈরি করার ব্যবস্থা হচ্ছে। কেরানীগঞ্জ হচ্ছে ব্রিকফিল্ডের জন্য বিখ্যাত। কেরানীগঞ্জ হচ্ছে অনেকে বলে থাকে যে সেকেন্ড চায়না। এই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ইত্যাদি। তাহলে এখানে যে টাকা, কাঁচা টাকার গন্ধ, যে ইয়াং মানুষ নতুন নেতৃত্বে আসছে, তার তো এখান থেকে তো সেলফ কন্ট্রোল করা, নিজকে কন্ট্রোল করা খুব টাফ। যে তারপরে হচ্ছে ধরেন আরেকটা যে বিষয় আমার কাছে যেটা মনে হয় আরকি, যার কারণে দেখা যায় যে অনেকের যে যোগ্য নেতৃত্ব গড়ে উঠতে পারেনি, যে অনেকের এই যে সেলফ কন্ট্রোল এর কারণে যে ঘটনা, আমি ছোট্ট একটা আরো ২ একটা ঘটনা এই ক্ষেত্রে সেলফ কন্ট্রোল এর ক্ষেত্রে বলে নিই। সেলফ কন্ট্রোল না থাকার কারণে নিজের অর্থবিত্ত বেড়েছে, বাড়ি-গাড়ি হইছে, ফ্ল্যাট হইছে, ব্যাংক ব্যালেন্স হইছে, ছোট ভাই, শালা-শালীর নামে টাকা, অ্যাকাউন্টে টাকা, স্ত্রীর স্বর্ণের ভরি বাড়ছে, অনেক স্বর্ণ হইছে। ঠিক না? নামে বেনামে অনেক অ্যাকাউন্টে টাকা হইছে। কিন্তু তার উপরে যে অর্পিত যে এই নেতৃত্বের উপরে যে অর্পিত দায়িত্ব ছিল, তার উপরে যে জনগণ যে প্রত্যাশিত যে উন্নয়নের যে দায়িত্ব তার হাতে দিয়েছে যেই আমানত হিসেবে, সে কিন্তু সেটা ওই নেতৃত্ব সেটা রক্ষা করতে পারেনি। আপনি দেখেন পাশাপাশি যদি আমি জাস্টিস এর কথা বলি এবং এই নেতৃত্বগুলো কিন্তু ন্যায় বিচার কখনো করতে পারেনি। এখানে জাস্টিস আমি ন্যায় বিচার বলতে যেটা বোঝাতে চাচ্ছি যে সোশ্যাল কোহেশন সামাজিক বন্ধন এবং এটা দেখেন আ যোগ্য নেতৃত্ব গড়ে ওঠার জন্য যেগুলো দরকার সেটা হচ্ছে আপনার নেতৃত্ব এবং রাজনীতি করার আপনার অপশন দিতে হবে। বিগত দিনে আমরা দেখেছি আ ১৬ বৎসর তো হচ্ছে গত ১৬ বৎসর তো আমরাও যোগ্য নেতৃত্ব গড়ে ওঠার কোন স্কোপ ছিল না। এর আগের যে পিরিয়ড গুলো আমরা দেখেছি বিশেষ করে 2001 থেকে তো আমি কম বেশি বুঝি যেহেতু ইউনিভার্সিটিতে পড়া ওই সময়।
যে ইভেন নিজস্ব দলের এক গ্রুপের উপরে অন্য গ্রুপের যে হয়রানি, যেই মামলা, যেই অত্যাচার এবং ভিন্ন দলমত পড়াইগুলো, এগুলো দিয়ে কখনোই যোগ্য নেতৃত্ব গড়ে ওঠে না। বিশেষ করে গত ১৫টি বৎসর দেখেন। আমরা যদি বলি হ্যাঁ, আমান ভাই আপনি আমাকে প্যারালাল একটা কোয়েশ্চেন করতেই পারেন যে গত ১৫-১৬ বৎসর তো সবাই আমরা দৌড়ের উপরে ছিলাম। তাহলে নেতৃত্ব গড়ে উঠবে কি করে? তো অন্যান্য দল কম বেশি তো নেতৃত্ব গড়ে উঠতেছে না। আপনি আমি যদি বলি জামায়াতের কথা যদি বলি, শিবিরের কথা যদি বলি, যদি এভাবে নামটা বলা ঠিক না, তারপরে তাদের কিন্তু নেতৃত্বের চেঞ্জ আসতেছে, নেতৃত্বের পরিবর্তন আসতেছে। কিন্তু আনফরচুনেটলি আমরা যে বড় যে ২ টা রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমরা দেখেছি, তারা এখনো পর্যন্ত বয়সের ভারে অনেক সময় ক্লান্ত। তারপরে তারা নেতৃত্বের আসনটাকে ছাড়তে চায় না। আবার দেখা যায় বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম হলে চ্যাট করে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য জেলখানায় চলে যাওয়া। আবার দেখেন বিভিন্ন ধরনের কর্মসূচি আসলে সেই কর্মসূচির তথ্য উপাত্তকে লিক করে দেওয়া। আবার দেখেন বিভিন্ন সময় কর্মসূচি আন্দোলন সংগ্রামের কথা আসলে বে একটা বেফাঁস কথা বলে দিয়ে, ঠিক আছে? সে নেতৃবৃন্দ আন্দোলনটাকেই নষ্ট করে দেওয়া। ব্যাহত করে দেওয়া। এগুলোকে ডিমোরালাইজড করা হয়।